আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা নিন। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বোঝার চেষ্টা করবেন, শেয়ার করবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি অভিভাবক এই বক্তব্যটি শুনতে পারে। এটা আপনার নৈতিক দায়িত্ব সবার কাছে পৌঁছে দেওয়া। আমি খুবই ক্ষীণ একটা চেষ্টা করছি বাংলাদেশের ঝরে যাওয়া যুব সমাজকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, কারণ তারা আমাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় প্রজন্ম। তাদের ভবিষ্যৎ, তাদের সঠিক জীবন, নৈতিকতা, সততা যদি আমরা শিক্ষা না দিয়ে যেতে পারি, অভিভাবক হিসেবে আমরা কোন দায়িত্ব পালন করছি না। আমাদের চেষ্টা আমাদেরকে করতে হবে। এভাবে আমাদের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে নিঃসন্দেহে আমাদের মৃত্যুতেও শান্তি আসবে না। আমার সঙ্গে থাকুন। আপনাদের যদি কমেন্টস থাকে বা কোনো আমার ভুল ভ্রান্তি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেওয়ার আপনার স্বাধীনতা আছে। আমি খুবই স্বল্প পরিসরে ছোট্ট একটা চেষ্টা করে যাচ্ছি। যদি বাংলাদেশের যুব সমাজ, আমাদের প্রিয় প্রজন্ম, তাদের একটু কাজে লাগে, আমি ধন্য হব। চলুন শুরু করা যাক। যখন একটি জাতির যুব সমাজ নেশায় ডুবে যায়, তখন শুধু তারাই ধ্বংসপ্রাপ্ত হয় না, জাতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং মৃত্যুতে পতিত হয় জাতির ভবিষ্যৎ। আজ বাংলাদেশে হাজার হাজার তরুণ ধ্বংস হচ্ছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও মদের নেশায়। আমরা এখনো বলি আমাদের দেশ মুসলিম কান্ট্রি বা মুসলিমের দেশ, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ধর্ম। কিন্তু আজ আপনি কি চোখ রেখেছেন? শহরের অলিতে গলিতে মদের দোকান, আবাসিক হোটেলে পতিতাবৃত্তি, নামি দামি আবাসিক এলাকায় কোথায় কি হচ্ছে আমরা অনেকেই জানি না। এসব কি আমাদের ইসলামিক চেতনাকে অপমান করে না? কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বললেই আমরা দেখি দেশান্তরী হতে হয় অথবা জীবন দিতে হয়। অথচ একটি মুসলিম দেশ, 90% উপরে মুসলমান বসবাস করে, আমরা প্রতিনিয়ত ইসলামের চেতনাকে হত্যা করে এমন কাজে লিপ্ত। সবাই চোখ বুজে মেনে নিচ্ছে। এর জবাব নিঃসন্দেহে একদিন দিতে হবে। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশের 15 থেকে 30 বছর বয়সী প্রায় 75 লক্ষ তরুণ যুব সমাজ আজকে বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত। অথচ আমরা চিৎকার করি এটি মুসলিম দেশ। 80% অপরাধে মাদক জড়িত, মাদকে নেশাগ্রস্ত, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী চক্র। আমার মতো, আপনার মতো সুন্দর চেহারাধারী মানুষ কোথায় কি করছে আমাদের জানা নেই। আপনি হয়তো জানেন বা জানেন না, ঢাকা শহরেই প্রায় 2 শতাধিক বার রয়েছে যেখানে মদ বিক্রি হয়। এ তো ঢাকা শহরের কথা বললাম। বড় বড় জেলা শহরে নিয়মিত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে। সেই মদ বা সেই মদের ক্রেতা কারা? সেই মদ খুব সস্তা নয়। সেই মদ কিনছেও বা কারা? নিঃসন্দেহে আমি, আপনি বা আমাদের সন্তানরা। আমরা খবর রাখি না, আমাদের খবর রাখার সময় নেই। একজন মা বা একজন পিতা নির্বিঘ্নে সন্তানকে হারিয়ে ফেলছে। একজন সাধারণ বা মাদ্রাসা ছাত্র গুলিস্তানে ইয়াবা বিক্রি করছে। শুধু গুলিস্তানে নয়, এটা আমি উদাহরণ দিলাম মাত্র। আমাদের ধর্মীয় জ্ঞান নেই, নৈতিক শিক্ষা নেই। আমরা অনেকেই জানি অথবা শুনি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মন্দ কাজ দেখো হাতে থামাও, না পারলে মুখে প্রতিবাদ করো, আর যদি তাও না পারো অন্তরে ঘৃণা করো। এটাই ইমানের সর্বনিম্ন স্তর। এটি একটি হাদিস, আমরা শুনেছি, অনেকে আমরা শুনি। আমরা কি এটি বুঝার চেষ্টা করি? আমরা নামে মুসলমান, মুসলিম দেশ বলি, কথায় কথায় আমরা নিজেকে মুসলিম প্রমাণিত করার জন্য কত কিছুই না করি। আমরা কি সত্যি মুসলিম? আমি আফ্রিকায় অনেক বছর কাজ করছি। সেনেগাল একটি মুসলিম কান্ট্রি, লোক সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক কম, বড় দেশ। সেখানে প্র্যাকটিসিং মুসলিম আছে। সেখানে অনেক বড় বড় গ্রামে বার আছে, রাস্তায় এখানে সেখানে পেট্রোল পাম্পে বা ডিপার্টমেন্টাল স্টোরে মদ উন্মুক্ত বিক্রি করে। কারণ সেনেগাল একটি ট্যুরিজম কান্ট্রি, ইউরোপ থেকে এখানে প্রচুর লোক আসে। সেখানে রাস্তায় কাউকে মাতাল দেখিনি, সেখানে কোনো মেয়ে মানুষ বা স্ত্রী লোককে কে অপমান করে কথা বলে এমনটি দেখিনি, তাদেরকে চুরি করতে দেখিনি। আমরা বলি সেসব দেশ গরিব দেশ। আপনি সারাদিন বের হলে যতগুলি সালাম আপনাকে গ্রহণ করতে হবে বা দিতে হবে। বাংলাদেশ মুসলিম দেশ, এখানে সাধারণ মানুষ চলাচল করে, এখানে মাদ্রাসার অনেক ছাত্র চলাফেরা করে, কাউকে সালাম দেওয়ার অভ্যেসটুকু নাই। আমরা মুসলমান, আমাদের চলায় ভদ্রতা নেই, আমাদের চলায় একজন মুসলমান যেভাবে চলতে হয় সেই সংস্কৃতি নেই। সেখানে সবাই আইন মেনে চলে। বাংলাদেশে ওই যে বললাম, বার আছে, মদের দোকান আছে। মদের দোকান থেকে মদ কিনে কেউ রাস্তায় বেরুলে তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে। এটা একটা দ্বিচারিতা। লাইসেন্স প্রাপ্ত মদের দোকান, আপনি বিক্রির দোকান খুলে দিয়েছেন লাইসেন্স দিয়ে, সে মদ কিনছে কারা? যারা কিনছে
তাদেরকে আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন। আমার কথাগুলি হয়তো আপনাদেরকে তিক্ত লাগবে। আপনি খবর নিয়ে দেখুন, বাংলাদেশে খ্রিস্টান রয়েছে, হিন্দু রয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন রয়েছে, তারাও অনেক সময় বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টের আওতায় পড়ে। সেটি ঠিক নয়। আমাদের প্রতি বছর কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয় তা হয়তো অনেকের জানা নেই। আমাদের বাংলাদেশের তরুণরা ভারতের মতো দেশে বা অন্যান্য কিছু দেশে আনন্দ ভ্রমণে যান। প্রতি বছর 700 থেকে 1000 কোটি টাকা মদ এবং ক্লাব কালচারের পিছনে বাংলাদেশের এই তরুণরা খরচ করে। সেই টাকাটা আপনার আমার পকেট থেকেই যায়, দেশের টাকা বিদেশে চলে যায়। আমার জানা মতে বিদেশি পর্যটকরাও বাংলাদেশে মদ খেতে এসে হয়রানির শিকার হয়। নিঃসন্দেহে পর্যটন শিল্পের জন্য এটা ভালো খবর নয়। হয় বন্ধ করে দিতে হবে। বিশ্বের বহু মুসলিম দেশে বা বাইরের কোনো পর্যটকের জন্য সেসবগুলি খোলা থাকে, তাদেরকে আপনি হয়রানি করবেন কেন? যারা হয়রানি ঠেকানোর কথা তারাই যদি তাদেরকে হয়রানিতে ফেলে, তাহলে এই দেশের মুখ উজ্জ্বল হওয়ার মতো কোনো রাস্তা নেই। হয় আপনি বন্ধ করে দিন, অথবা আপনাকে নতুন করে ভাবতে হবে কিভাবে এসবের ব্যবহার চলবে। বাংলাদেশে আপনি মদের লাইসেন্স পেতে পারেন, আবার আপনি মদ কিনে বহন করলে আপনাকে হয়রানির শিকার হতে হবে। এগুলি দ্বিচারিতা, এগুলি নিঃসন্দেহে খুব ভালো দিক নয়। এসব বিবেচনা করলে আপনার কি মনে হয় এটি একটি মুসলিম দেশ? আমার তো মনে হয় না। আমরা জাতি এবং তরুণদের কোথায় নিয়ে যাচ্ছি নিজেকে প্রশ্ন করতে হবে, ভাবতে হবে। এখনই সময়, সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। দেরি করলে কি পরিমাণ ক্ষতি হবে দেশ এবং জাতির, তা তো হবেই। আপনি আমি আমাদের সন্তানকে কোথায় ঠেলে দিয়ে যাচ্ছি আমাদেরকেও তো হিসাব দিতে হবে, তাই না? আমরা কি সজাগ নাকি জেগেও ঘুমানোর ভান করছি? হয় এগুলিকে সম্পূর্ণ নিষিদ্ধ করো, নৈতিক শিক্ষা দাও, নয়তো বৈধ করো এবং এর ব্যবহারের শিক্ষা দাও। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। এই দ্বিমুখী ব্যবস্থায় জাতি বিভ্রান্ত। একজন মায়ের কান্না জাতিকে যদি না জাগায়, একজন পিতার আর্তনাদ জাতিকে যদি না জাগাতে পারে, তাহলে সে জাতি সম্পূর্ণ মৃত। আমার কথাগুলি হয়তো ভালো লাগবে না আপনার। আমি যে হিসাবগুলি দিলাম, এই হিসাবের মধ্যে আপনার আমার সবার প্রজন্ম ইনভলভ হয়ে গেছে। আমাদেরকে এখনই জাগতে হবে। আপনার আমার কিছুই কি করার নেই। আসুন আমরা সোচ্চার হই, আমরা তুলে ধরি প্রত্যেকটি অভিভাবকদের কাছে, অথবা পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে বাঁচানোর জন্যই আমাদের কণ্ঠ আরো তীব্রতার সঙ্গে উচ্চারণ করতে হবে। জাগো বাঙালি জাগো। এভাবে তরুণ প্রজন্মকে, আমাদের প্রিয় প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যায় না। আজ যদি আমরা কথা না বলি, কাল নিকষ কালো অন্ধকার আপনার আমার সবার জীবনে। দেশ এবং জাতি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে প্রতিটি ক্ষণে ক্ষণে। দেশের যারা নীতি নির্ধারক, তাদের কাছে আমাদের চিৎকারগুলি পৌঁছাতে হবে, অবশ্যই পৌঁছাতে হবে। এটি আপনার আমার নৈতিক দায়িত্ব। পাশাপাশি মুসলমান হিসাবে বা যে ধর্মেরই হন, আমাদের এখনই জেগে ওঠার সময়। ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আবার আসবো কোনো একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।